জনাব সাইফুল হক। সাইফুল ভাই, এইসব ঘটনা, প্রথম হচ্ছে এইসব ঘটনা কেন হঠাৎ করে প্রতিহিংসতা বেড়ে, যদিও এই ঘটনাগুলো অসংখ্য হচ্ছে, তারপরে এর মধ্যে আবার যদি আমি বলি বিএনপির যে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন এই অসভ্যতা সহিংসতার পেছনে কোনো উগ্রগোষ্ঠীর উস্কানি বা মদত থাকতে পারে, যা দেশকে অস্থিতিশীল করে ফায়দা লুটার অপচেষ্টা করছে এবং যাদের লক্ষ্য বাংলাদেশকে একটি অতিরক্ষণশীল রাষ্ট্র বানানো, যেন নারীরা নিজ দেশে অধিকারহীন হয়ে পড়ে। যদি রিজভীর এই বক্তব্য যদি আপনি কোট করেন তাহলে কি বলবেন আপনি? আপনাকে ধন্যবাদ। প্রিয়ভাজন আমিরুল মোমিনিন মানিক, অভ্যুত্থানের পরে তার সাথে আমার আজকে প্রথম দেখা। এত দীর্ঘ বিরতি কেন সেটা নিশ্চয়ই পরে আমি আসলে ব্যক্তিগত পর্যায়ে জানতে চাই। অবশ্যই। আর দর্শক শ্রোতা তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম যেটা আপনি উল্লেখ করলেন, ঘটনাগুলো তো নাগরিক হিসাবে খুবই উদ্বেগের, খুবই আতঙ্কের এবং খুবই ভয়াবহ একটা পর্যায়ে। একটা পাশবিক নির্যাতনের একের পর এক ঘটনা। আমি এখানে 1-2 মিনিটে অনলাইনে দেখছিলাম অনেকগুলো ঘটনা পরপর সংগঠিত হচ্ছে, হঠাৎ করে বেড়ে যায়নি, এটা একটা ধারাবাহিকতা আছে। একটু পেছনে তাকান, আমাদের এখানে মানে বিশ্ব ইতিহাসের কথা বাদ দিচ্ছি, বাংলাদেশে যতগুলো বড় বড় আন্দোলন এবং অভ্যুত্থানের পরে দেখুন অপরাধের জায়গাটা কিন্তু তুলনামূলকভাবে অনেক কমে এসেছিল। নারীরা তুলনামূলকভাবে অধিকার পেয়েছেন, তারা মর্যাদা পেয়েছেন, সামাজিকভাবে এক ধরনের নিরাপত্তা বোধের জায়গা। এটা কেবলমাত্র পুলিশি কারণের জন্য না, মানুষের অভ্যুত্থানের যে চৈতন্য, মানুষের চেতনা, তার দায়িত্ববোধের জায়গা থেকে, তার সহমর্মিতা, তার ভ্রাতৃত্ববোধের জায়গা থেকে। খেয়াল করবেন আমাদের 69-এর গণঅভ্যুত্থান পর কি মুক্তিযুদ্ধের সময় বা এমনকি 90-এর আমাদের যে অসাধারণ গণঅভ্যুত্থান, তারপরে সবসময় কিন্তু নারীরা অনেক বেশি অধিকার পেয়েছেন। অবরুদ্ধ অবস্থায় তারা খানিকটা তারা বেরিয়ে এসছেন, ঘেরাটোপ থেকে তারা কিছুটা বেরিয়ে এসছেন। নারীর অধিকার মুক্তির পথটা তুলনামূলকভাবে প্রশস্ত হয়েছে। এবার ঘটনাটা একটু ব্যতিক্রমী। এত বড় ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের পরে এবং যে অভ্যুত্থানে আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের মানে তরুণীরা, নারীরা ব্যাপকভাবে অংশ নিয়েছেন, অভ্যুত্থানের পরে 7 মাসে তাদের বলতে পারেন বিশাল অংশ তারা আবার ঘরে ফিরে গেছেন। তারা ঘেরাটোপের মধ্যে অনেকে তারা গেছেন এবং এই যদি আপনি খেয়াল করেন, এরপরে আপনি খেয়াল করবেন যে এবারকার অভ্যুত্থানের পরে নারীর আচরণ, তার বেশভূষা কী হবে, চলন কী হবে, তার পোশাক কী হবে, মাথায় ঘোমটা আছে কিনা, এটা একটা সংঘবদ্ধ চক্র অভ্যুত্থানের পরের 1-2 দিনের পর থেকে কিন্তু ধারাবাহিক একটা ক্যাম্পেইন কিন্তু অব্যাহত আছে। এর সঙ্গে যুক্ত করেন বিএনপির নেতা রিজভী সাহেব যেটা বললেন, একটা উগ্রবাদী কোনো গোষ্ঠী একটা ক্যাম্পেইন করে এরকম একটা নারী বিদ্বেষী তৎপরতা, নারীর অধিকার, তার স্বাধীনতা, তার মুক্তি, তার বিরুদ্ধে মনস্তাত্ত্বিকভাবে, চিন্তার দিক থেকে, ইডিওলজির দিক থেকে, ভাবমানুষের দিক থেকে এক ধরনের তৎপরতা তারা জাগিয়ে তুলছে কিনা। নানা ধরনের তৎপরতার মধ্য দিয়ে খেয়াল করবেন মধ্যরাত পর্যন্ত নারী বিদ্বেষী নানা ক্যাম্পেইনটা চলছে। এগুলো সবাই জানেন, বোঝেন, এগুলো নিয়ে কেউ পরিষ্কার করে মুখ খোলেন না, মুখ খুলতে চান না। এর একটা মতাদর্শিক, এর একটা সাংস্কৃতিক জায়গাটা হচ্ছে এইখানে আর কি। আমাদের পার্টি যিনি গুলিবিদ্ধ হয়েছেন 19শে জুলাই, অভ্যুত্থানের 2 দিন পরপরই মানে 7ই অগাস্টে বা 8ই অগাস্টে তার স্ত্রীকে নিয়ে যাচ্ছিলেন পিজি হাসপাতালের দিকে। তাকে রিক্সা থামিয়ে বলা হলো যে তার স্ত্রীর মাথায় ঘোমটা নেই কেন। অভ্যুত্থানের 2 দিন পরপরই আর কি, এটা জাস্ট অবিশ্বাস্য আর কি, এগুলো আর কি। এর একটা বাতাবরণ রয়েছে, এগুলো নিয়ে আলোচনা করা দরকার, কথা বলা দরকার, চিহ্নিত করা দরকার। তার মানে এত বড় অভ্যুত্থান, যে অভ্যুত্থানের নারীদের একটা বিশাল ভূমিকা। আজকে দেখলাম আমাদের ওরা তথ্য দিয়েছে 9 জন না 11 জন নারীরা তারা এখানে শহীদ হয়েছেন যে অভ্যুত্থানে। এরকম ঘটনা, নারীদের শহীদ হওয়ার ঘটনাও খুব কম এরকম গণ আন্দোলন, গণ অভ্যুত্থানে আগেও আছে। এটা একটা বড় কারণ, এটা একটা। তো এর একটা
প্রেক্ষিতে তৈরি। দু নম্বর যদি আপনি বলেন, সমস্ত নারী নির্যাতন এর একটা শ্রেণী চরিত্র আছে। সমাজে যারা সবচেয়ে ক্ষমতাহীন, বঞ্চিত, অবহেলিত, অর্থনৈতিকভাবে যারা প্রান্তিক মানুষ, গরিব ঘর থেকে আসছেন, শ্রমজীবী মেহনতি ঘর থেকে আসছেন, তাদের উপরে অত্যাচার, নির্যাতন, পাশবিকতার ঘটনা হচ্ছে সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি। প্রায় ৮০-৯০% হচ্ছেন এই শ্রেণীর মানুষ। তার মানে আর্থিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে যারা যথেষ্ট ক্ষমতাশীল নয়, যারা ভঙ্গুর, ভালনারেবল, তাদের উপরে নির্যাতন প্লাস পাশবিকতার জায়গাটা সেটা কেন হবে সোহেল ভাই? তা তো হচ্ছে। সেই সাথে আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যেই তো একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হেনস্থার শিকার। না, ওই যে বললাম তো, সেটা ওই যে তার মানে মতাদর্শগতভাবে এবারকার অভ্যুত্থান, এবারকার জাগরণ নারী অধিকারের ক্ষেত্রে এটাকে, পরিস্থিতিটাকে একটা অংশ পরিকল্পিতভাবে তাকে সীমিত করে ফেলছে। এটা খুব বড় রাজনৈতিক প্রশ্ন, মতাদর্শিক প্রশ্ন, আদর্শিক প্রশ্ন, সাংস্কৃতিক প্রশ্ন।